আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি মেসেঞ্জারে, সরি, আপনি এটা একটু দেখাতে পারেন যে কি বীভৎস ঘটনা বাংলাদেশে ঘটেছে। তাই না, হত্যা করে তাকে হয় গাছে ঝুলিয়ে রাখছে অথবা বাড়ির সামনে ঝুলিয়ে রাখছে। মানে কোথাও না কোথাও সবাইকে দেখাতে চায় যে কত নৃশংসভাবে এই হত্যাটি ঘটেছে। এইগুলোর কি কোনোটিরও কোনো ফলো আপ কারা করছে, বা এগুলি টার্গেটেড কিলিং কিনা? আমি আপনাকে একটা ভিডিও পাঠিয়েছি মেসেঞ্জারে, সরি, আপনি এটা একটু দেখাতে পারেন যে কি বীভৎস ঘটনা বাংলাদেশে ঘটছে প্রতিনিয়ত। পারবো না, কারণ এত এত বিভৎস জিনিস দেখানো যায় না। আমি দেখেছি, আমার কাছে অসংখ্য ভিডিও আছে, আমি অসুস্থ বোধ করি, আমি ঘুমাতে পারি না। না সেটাই, আপনি আসলে মানে কত ভিডিও আর দেখবেন। মানে আর আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে আমরা তো ধরেন তামিম ভাই যেটা বললেন, এখন আমরা আসলে মানে এমন একটা জায়গায় চলে গেছি যে আমরা আসলে একটা ঘটনা কত নৃশংস সেটা বুঝতে হলে আমরা এখন ভিডিও দেখে দেখে আসলে একটা জাজমেন্টের জায়গায় যাওয়ার চেষ্টা করছি। কারণ কিন্তু যে ঘটনার ভিডিও নাই, ধরেন এই যে যেটা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রতিবেদনে এসেছে, গড়ে হচ্ছে কত 60 বা 70টার মতো লাশ হচ্ছে প্রতি মাসে হচ্ছে পাওয়া যাচ্ছে বুড়িগঙ্গাতে বা নদীতে। তো এগুলো তো ভিডিও নাই, কিন্তু এগুলো মানে এই নৃশংসতা আপনি আসলে কিভাবে আমাদের এখন মানে আমরা খবরগুলো পড়ি এবং আমরা মানে মানে জাস্ট হচ্ছে মানে সেটার কোনো ছবি নাই, দৃশ্য নাই বলে হচ্ছে আমরা হয়তো সেগুলোকে এড়িয়ে যাই। মানে আমরা আমাদের জায়গাটা, মনস্তাত্ত্বিক জায়গাটা আসলে ওই জায়গায় পৌঁছে গেছে যে আমরা ঘটনার ভয়াবহতার পরিমাপের ক্ষেত্রেও অপেক্ষাকৃত কত কোনটা ভয়াবহ সেইটা এখন পরিমাপ করতে শুরু করেছি। আপনি মাগুরার যে শিশুটিকে নিয়ে এত বড় আন্দোলন হলো, এত বড় ঘটনা মানে মানে আলোড়ন তৈরি হলো, তারপরে এই ধরনের ঘটনা ঘটে নাই। এর চেয়েও ভয়ঙ্কর ঘটনা ঘটেছে বা মানে কাছাকাছি, আমি আসলে এর চেয়েও শব্দটা আসলে ব্যবহার করা ঠিক হয় নাই, মানে সব সব ঘটনাই ভয়াবহ। আমি বললাম যে হচ্ছে একই মাত্রার একই ধরনের অসংখ্য শিশু কিন্তু হচ্ছে যে এইরকম ধর্ষণ হত্যার শিকার হয়েছে, নারীরা হচ্ছে। আমরা আমরা কিন্তু আর মানে ওই মাপের আর প্রতিবাদও দেখছি না। ওই মাপের এটা শুধু এমন না যে লোকজন সেটা গ্রহণ করছে, লোকজন আসলে অভ্যস্ত হয়ে উঠছে। আমি আসলে এখন জায়গাটা এমন একটা জায়গায় চলে গেছে যে আমি বাছাই করি আমার পরিচিত কোনো লোক বা মানুষের মধ্যে থাকছে কিনা সেটা নিয়ে আমি বেশি চিন্তা করি, এবং এটাই একটা ভেঙে পড়া রাষ্ট্র ব্যবস্থায় শেষ পর্যন্ত এটাই হয়ে থাকে। আর আরেকটা ব্যাপার যেটা আপনি বললেন যে এই যে আইডেন্টিফাই করার ব্যাপারটা, নৃশংসতার ব্যাপারগুলো, সেগুলো আসলে কে করবে বলেন? মানে যারা করবে, আপনি দেখেন 3 দিন আগে 2-3 দিন আগে আমি দেখলাম যে একজন পুলিশ কর্মকর্তাকে, রাজশাহী রেঞ্জে উনি ছিলেন, ডিবিতে ছিলেন, তাকে মব ঢুকে পিটিয়ে রক্তাক্ত করে সে তাকে মানে থানায় হস্তান্তর করছে। তাহলে যে পুলিশ এটা করবে, মানে পুলিশের তো মূল দায়িত্ব এইসব ঘটনাগুলোকে আইডেন্টিফাই করা বা ব্যবস্থা নেওয়া, সেই পুলিশ যখন হচ্ছে যে তাকে এইরকম পিটিয়ে রক্তাক্ত করে তাকে মবের লোকজন সদর্পে থানায় হস্তান্তর করছে, থানা আবার তাকে মানে কারাগারে পাঠাচ্ছে, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে সরকার। এইসব ঘটনাগুলো যখন ঘটে, আপনি আসলে কিভাবে আশা করেন যেসব ঘটনা অন্য সাধারণ যে ঘটনা, সাধারণ মানে হচ্ছে যে পুলিশ বাহিনীর বাইরে যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলোর তদন্ত বা সেইগুলো প্রতিরোধের, আমি দেখলাম যে হচ্ছে যে লুট করা, বিবিসি বাংলাতেই এই হয়েছে, সেটা হচ্ছে লুট করা, থানা থেকে লুট করা অস্ত্র নিয়ে পুলিশের বাড়িতে হামলা করা হচ্ছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে। এই পর্যায়ে চলে যাওয়ার জন্য কারা দায়ী? মূলত সরকার এক ধরনের বৈধতা তো দিয়েছেই, কারণ হচ্ছে যে তারা একটা সময় পর্যন্ত কোনো হত্যার বিচার করা যাবে না, কোনো ঘটনার বিচার করা যাবে না, এই ধরনের দায়বদ্ধতা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। ফলে সেই যে একটা মেজর একটা সমস্যা তৈরি হয়ে অনেক আগে থেকেই আছে। তারপরে যখন দায় মুক্তি নাই, সেই সময়ের ঘটনাগুলোকে আপনি যদি দেখেন, পুলিশের ওপর কতগুলো হামলার ঘটনা ঘটেছে, কত পুলিশ আহত হয়েছে। তো সেই একটা ঘটনা তো বিচার তদন্ত ব্যবস্থা আমরা দেখি নাই, উল্টো আমরা দেখেছি খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে হচ্ছে যে তালা দিয়ে দেখা হয়েছে, পরে শেষ পর্যন্ত পুলিশকে বাধ্য হতে হয়েছে সেটা ঘটনায় মাপ চাইতে, সে যে ব্যবস্থা নিতে। আবার মানে এবং সেই একজন ওখানে একজন মানে পুলিশ কর্মকর্তাকে প্রচন্ড আহত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে মামলা দিতে হয়েছে, পুলিশকে দিতে হয়েছে। আবার এই যে চিটাগাং এর একটা জায়গায় কিছুদিন আগে একই ঘটনা ঘটলো, মব করা হলো, তারপর সেই থানার ওসিকে বদলি করে দেওয়া হলো।
এই ধরনের ঘটনা আজকে আজকে আপনি মানে আমি কোনো পক্ষে যাচ্ছি না, পুলিশ কি করেছে না ছাত্র কি করেছে সেটার দিকে আমি না যাই। আমি শুধু দেখেন সরকারের নিয়োগ করা, মানে সরকার যাকে হচ্ছে ঢাকার পুলিশের উপকমিশনার করেছে মাসুদ আলম আজকে করছেন যে আমরা বাধা দিয়েছি তাতেই আমার পদত্যাগ দাবি করছে, যদি হচ্ছে আমরা পদক্ষেপ নিতাম মানে হচ্ছে যে চড়া হতো তার ভাষায়, তাহলে আমি তো দেশেই থাকতে পারলাম। মানে সরকারের খুবই আস্থাভাজন ঘনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তার মুখ থেকেও আমরা আসলে এই কথাগুলো শুনতে পাচ্ছি। তার মানে এই জায়গায় যখন একটা দেশ থাকে তখন আসলে পুলিশ বাহিনীর তো আসলে সত্যিকার অর্থে অস্তিত্ব নাই, আইন শৃঙ্খলা বাহিনীর অস্তিত্ব নাই। কে তাদের প্রোটেক্ট করবে, কে তাদের দায়িত্ব নেবে? এই দায়িত্বহীনতা থেকে এবং মবকে নানানভাবে উৎসাহিত করার মাধ্যমে আমরা এমন একটা অবস্থা তৈরি করেছি, এবং এই অবস্থা থেকে কি আসলে যারা আজকে সরকারপন্থী তারা কি শেষ পর্যন্ত নিরাপদ থাকবেন? সেটাও থাকবেন না। তাদের বিভিন্ন জায়গায় আমি সরকারপন্থীদেরও কিন্তু মবের শিকার হতে দেখছি, বিভিন্ন জায়গায় সরকার অনুগত ছাত্রদের উপর হামলা হচ্ছে, তারা হচ্ছে যে খুব আক্ষেপ করেন মাঝে মধ্যে, কিন্তু এই ঘটনাগুলো তো করবে। এটা একটা চক্রাকার ঘটনা, এটা শুধু আপনার আমার আরেকজনের কে ফ্যাসিস্ট না এই জায়গায় তো আর আটকে নাই বিষয়টা। এখন এই বিষয়টা একটা সামগ্রিক জায়গায় পৌঁছে গেছে, এবং আপনি যেটা বললেন যে ভয়াবহতা আর কত ভয়াবহ হবে, ঠিকই আসলে আমরা আসলে মানে বিচার করতে পারছি না যে চরম ভয়াবহ জিনিসটা কি আর কি। কিন্তু চরম ভয়াবহ অবস্থা তো আমি দেখি যে আপনি ঘরেও থাকতে পারবেন না কিছুদিন পর, মানে এখনো থাকতে পারেন না, এখনো হচ্ছে যে আপনাকে বের করে আনে। মানুষ তো ঘরে থাকতে পারছে না। এখানে আজকে এই যে অনেকে এখানে মন্তব্য করেছেন যে ভাই দুই ভাই মিলে এক ভাইয়ের চোখ তুলে উপরে দিয়েছে, রাইট? এরকম এগুলো খুবই সাধারণ, এগুলো খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মানে আমরা দেখছি এবং আমরা আসলে পরের দিনের আরো 10টা ঘটনা, আপনি ফেসবুকে নিউজ ফিডটা দেখেন না, প্রতিদিন আসলে কি পরিমাণ, মানে এটা থেকে তাকানো যায় না। এবং আমার যেটা মনে হয় সুলতান আপা, আমার যেটা মনে হয় যদি বাংলাদেশে কোনো সময় রাজনৈতিক স্থিতিশীল একটা অবস্থা তৈরিও হয়, তাহলে একটা এটাকে ট্রমা বলবো না, আপনি ট্রমা শব্দটা ব্যবহার করেছেন, আমি বলবো যে হচ্ছে যে আমরা যে একটা বিকৃতির মনোজগতে প্রবেশ করেছি, এই বিকৃতির মনোজগৎ থেকে আমাদেরকে যদি সচেতন ভাবেও বের করার রাষ্ট্র উদ্যোগ নেয়, সেটাও কমপক্ষে আসলে 10, 15, 20 বছর লাগবে আমাদের এই বিকৃতি থেকে বের হতে আর কি। এটাকে আমি ট্রমা বলবো না, আমরা এখন একটা বিকৃত চিন্তার জগতে প্রবেশ করেছি, ঠিক আছে? সেই জায়গা থেকে আমাদের বের হতে আসলে অনেক মানে হয়তো মানে কয়েক প্রজন্ম লেগে যেতে পারে আর কি। জানি না এখন যে সমস্ত ভাষায় কথা বলে ওইটা তো একটা নমুনা, যেভাবে করে হত্যাকাণ্ড গুলো ঘটছে। ধরেন পৃথিবীর কোন সভ্য সমাজে দিনের পর দিন এইরকম হত্যাকাণ্ড তো চলতে পারে না। সরকার তো বলেছে যে সরকার তো সন্তুষ্ট, সরকার তো বিভিন্ন সময় বলেছে যে তাদের যে আশা বা তাদের যে ধারণা ছিল, সরকার বড় বড় উঁচু মানে উপদেষ্টারাই বলেছে তাদের যে ধারণা ছিল তার চেয়ে অনেক কম ন্যূনতম ঘটনা ঘটেছে আর কি। সেই ন্যূনতম ঘটনার মধ্যে এখন আমরা আছি তাদের ভাষায়, সেইটার পরিমাণ যদি এরকম হয় তাহলে নিশ্চয়ই সামনে বলে প্রেশার গ্রুপ, তাই না? তো তারা তো অনেক কিছুই বলে, কিন্তু এগুলো কি আসলে কোনো পলিটিক্যাল রিভেঞ্জ না, নাকি এর পেছনে টার্গেটেড কিলিং করে একটা এথনিক ক্লিনজিং বলেন পুরো রাষ্ট্রের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করাটাই আসল উদ্দেশ্য, যাতে করে ওই যে জঙ্গিদের কথা যে শুনছি এর পেছনে কাজ করছে কিনা? তানভীর হায়দার। সুলতানাপা, আসলে আপনি কোন ঘটনাকে কোন ঘটনা দিয়ে বর্ণনা দিবেন এটা খুবই মানে আমাদের জন্য আসলে বর্ণনা করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। আসলে আমরা কোনটাকে কি দিয়ে আমরা আসলে দেখেন বিগত একটা সেকেন্ড আমি বলি মানে কেন কথাটি বলছি। কিছু তো সিমটম আছে, তাই না? আমি একজন ক্রাইম রিপোর্টার ছিলাম, তো সিমটম গুলো ধরেন পলিটিক্যাল রিভেঞ্জ থাকতে পারে। বিভিন্ন সময় আমরা দেখেছি এই মারপিট করলে আমাকে মেরেও ফেলে, রাইট? এইটা আজকে রাজনৈতিক প্রতিশোধ হয় একটা। কিন্তু আপনি দিনের পর দিন এক এক জায়গায় এক একজনকে মেরে ঝুলিয়ে রাখবেন, যেমন আমরা 5ই আগস্টের পরে পুলিশ মেরে রাস্তায় রাস্তায় ঝুলিয়ে রাখতে দেখেছি, এগুলো কোনো সাধারণ কর্মকাণ্ড না, একটু চক্ষু বন্ধ করে বলে দেয়া যায়। ঠিক একই রকম এখন বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো প্রতিদিন ঘটছে, বিভিন্ন জায়গায় মেরে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে যেসব জায়গায়, সেটি তো একটা জঙ্গিবাদের সিমটম, রাইট?
বিভিন্ন জায়গায় যে গলা কাটে, বুড়িগঙ্গায় যে প্রত্যেক মাসে 15-20টা করে লাশ ভেসে উঠছে এবং অজ্ঞাতনামা, তারা কারা কেউ জানে না। এগুলি খোঁজ খবর করার মতো কেউ বাংলাদেশে কোনো সিস্টেম আছে কিনা, এবং এগুলিও জঙ্গির শিকার কিনা তাই বা কে জানে। এই সামগ্রিক বিষয়গুলো মানে এর পেছনে সুদৃঢ় কোনো জঙ্গিপনার মানে মানে ইয়ে আছে কিনা, জঙ্গিত্ববাদ দেখেন কিনা? আপনার অতি সম্প্রতি 5ই আগস্ট ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব একটি বক্তব্য দিয়েছেন, আপনারা সকলে হয়তো দেখেছেন। উনি যেভাবে কথাগুলো বলেছেন, 5ই আগস্ট বা তার আগে যে ঘটনাগুলো ঘটেছে, হাউ দে কিল দ্য স্টুডেন্টস অর অ্যাক্টিভিস্ট, তারা যে স্নাইপার শট করেছে, হেড শট করে যেভাবে ছাত্রদেরকে কিল করেছে। এখন উনাকেও যখন উনি বয়ান করছিলেন, যে উনি মহাখালী শাইন হলের দিকে যখন যাচ্ছিলেন, ওনাকে বলা হয়েছে যে স্যার আপনি ওখান থেকে সরে আসেন, ইউ আর ইন স্নাইপার রেঞ্জ। এবং তিনি স্পষ্টই বলেছেন আমাকে সম্ভবত গোয়েন্দা সংস্থা থেকে ফোনটি করা হয়েছে। তাহলে আপনি বলেন। এবং অতি সম্প্রতি আরো একটি বক্তব্য ভাইরাল হয়েছে, সেটি হচ্ছে আপনার মোল্লা হারুন ইজান না কি জানি, যাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গি হারুন ইজান, এবং তাকে সেনাবাহিনীর থেকে সাম অফিসার ফোন করে বলা হয়েছে যে আমরা গুলি চালাবো না, আপনারা নেমে আসেন, এই সরকার পতন ঘটে। একটি রাষ্ট্রীয় বাহিনীর মদদে যখন বাংলাদেশটি বেদখল হয়ে যায়, তখন কি আর বলার কোনো অবকাশ থাকে যে এখানে কোনো প্ল্যান, ডিজাইন বা এনিথিং বাকি আছে? এভরিথিং ইজ মানে ওয়েল প্ল্যান, এবং মানুষের চোখের সামনে, আমাদের চোখের সামনে এখন সবকিছু সুস্পষ্ট এবং জাজ্জল্যমান। আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্ট বাংলাদেশে কেন ঘটেছিল, কারা ঘটিয়েছিল, এবং এটার বেনিফিশিয়ারি এখন কারা হতে চাচ্ছে। এখন বাংলাদেশ আমরা শুনছি যে বাংলাদেশে হচ্ছেন আপনার কিনা বলে ইসলামিক আর্মি করার একটা চিন্তা ভাবনা চলছে, ঠিক না? রেভলিউশনারি আইআরএ করার, ইসলামিক রেভলিউশনারি আর্মি করার বিষয় আসলে জড়িত, যেগুলো আনন্দবাজার পত্রিকাতে আপনারা নিউজ দেখেছেন, যেগুলো নিয়ে ব্রিগেডিয়ার আজমিন নাম এসেছে, অনেক কিছু আসছে। সো এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার। আপনারা দেখেন বিগত সরকার যখন 15 বছর রাষ্ট্রটি পরিচালনা করেছিলেন, এই 15 বছর বিএনপি তো 5 বছর সরকারের সাথেই ছিলেন, 2009 থেকে 2014 বিএনপি সংসদে ছিলেন না? তাহলে 15 বছরের 5 বছরের ভাগ কি বিএনপি অস্বীকার করতে পারবে যে আমরা সরকারের সাথে 5 বছর ছিলাম না? জামাত বিএনপির 5 বছর সরকারের সাথে ছিল না? তারা 14 থেকেই না, তারা নির্বাচনের পর থেকে না, তারা সরকারের তারা বিরুদ্ধাচরণ ভাবে শুরু করলো। বাট 5টি বছর তো তারা আওয়ামী লীগের সাথেই ছিল। তাহলে তারা 15 বছর ফেসিস্ট, 16 বছর ফেসিস্ট বলতেছে, তো 15, 16, 5-6 বছর তো তোমরাও ফেসিস্টের সাথে ছিল। নিজেরা বলো না কেন যে ভাই 15 বছরের মধ্যে বিএনপি ফেসিজমের সাথে 5 বছর জড়িত ছিল? তাহলে এই আমি একটা জিনিস দেখেন সুলতান আপা, যে নেগেটিভ গুলা বিগত সরকারের নামে দাঁড় করানো হলো, যে ভারতের সাথে অনেক দেশ বিরোধী চুক্তি, ভারতকে আমরা গ্যাস দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, ভারতে আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে, মানে আমরা বিনিময়ে ভারতের কাছ থেকে কিছুই পেনি। আমরা আফটার 5th আগস্ট আমরা কি কোনো চুক্তি বাতিল করতে দেখেছি? আমরা কি কোনো তেল লাইন, গ্যাস লাইন আবিষ্কার করেছি যেটা থেকে দেখেছি যে ভারতে গ্যাস যায়, তেল যায়? এবং ভারত যখন ট্রান্সশিপমেন্ট বাতিল করলো, ভারত যখন আমাদের ট্রানজিট বাতিল করলো, আমরা তো ওগুলো জানি যে আসলে ওগুলি এক ধরনের। কিন্তু আমার কথা হচ্ছে দেখেন সুলতান আপা, আমার কথা হচ্ছে রাজনীতি সবাই করে, আমাদের আপত্তি নেই, কিন্তু দেশকে বিক্রি করে, দেশের বিরুদ্ধাচরণ করে একটা সরকার ক্ষমতায় ছিল, সে যদি রাষ্ট্রটি বিক্রি করে দিত বা রাষ্ট্রের যদি বেহাল দশা করতো, তাহলে বাংলাদেশ তো এতগুলো অগ্রগতিতে, ইকোনমিক্যাল বলেন, সোশ্যাল ক্ষেত্রে বলেন, অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের ইন্ডেক্স গুলো কি ছিল? ইন্ডেক্স গুলো তো আমাদের এই অবস্থায় ছিল না, যে আমরা তো প্রত্যেকটা ক্ষেত্রে এমনকি ভারতের চেয়েও আমরা এগিয়ে গিয়েছিলাম। তাহলে ওইগুলো কি, ইন্ডেক্স গুলো কি ভুল ছিল? আজকে আমাদের সাথে বন্ধুত্ব করতে হচ্ছে কার? যে দেশের 4 কোটি লোক ভিক্ষা করে, পাকিস্তান, তারা আসে আমাদের দেশে বন্ধুত্বের হাত বাড়িয়ে, যারা আমাদের রুহানি জারজ ভাই, হারিয়ে যাওয়া জারজ ভাই নাকি ওরা, তো ওরা আসছে আমাদের দেশে এখন রাজনীতি শেখাতে, আমাদের দেশের ইকোনমি নিয়ে গবেষণা করতে, আমাদের দেশের সামরিক বাহিনীকে বিভিন্ন প্রশিক্ষণ দিতে, সরঞ্জাম দিতে ওরা আসছে। এগুলা কিসের আলামত?